নিবৃতা তাকালো লোকটার চোখে। প্রশ্নের মধ্যে যে সূক্ষ্ম সন্দেহ লুকিয়ে আছে তা বুঝতে তার সময় লাগলো না। তবে আজ সে দুর্বল নয়, আজ সে কেবল এক শিকার নয়, সে সাক্ষী, সে অভিযোগকারী এবং সে একজন সংগ্রামী। তার কণ্ঠে কম্পন ছিল না, ছিল কেবলই স্থির এক সত্যের দীপ্তি। মূল হোতা শুধু নয়, রাকিব নিজেই ছিল এই নৃশংসতার কেন্দ্রবিন্দু। সে আমাকে চার দেয়ালের মাঝে বন্দি করে ভয় আর অসহায়ত্বের অন্ধকারে ডুবিয়ে তার পশুসুলভ আকাঙ্ক্ষার শিকার বানাতে চেয়েছিল। আমি লড়েছিলাম, শেষ শক্তিটুকু দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলাম। এক ফাঁকে তার চোখে আঘাত দিয়ে দিক বিদিক ছুটে পালানোর চেষ্টাও করেছিলাম আমি। কিন্তু মুক্তির দরজা পার হওয়ার আগে ওর দোসরদের পৈশাচিক থাবায় আবার আটকে যাই আমি। সেদিন তাদের প্রতিটা স্পর্শ ছিল বিষাক্ত, প্রতিটা হাত ছিল নৃশংসতার স্বাক্ষর। আর এই অপরাধের বোঝা শুধু রাকিবের একার নয়, বরং সেই প্রতিটা মুখ, প্রতিটা হাত যারা এই বর্বরতায় শরিক হয়েছে, তারাও সমান অপরাধী। নিবৃতার কণ্ঠস্বর আদালত কক্ষে ধাক্কা খেয়ে ফিরে এলো আবার, যেন প্রতিধ্বনি তুল্য নীরব বাতাসে তার শেষ কথাগুলো নিস্তব্ধতা ভেঙে সমস্ত উপস্থিত জনতার বুকে শীতল একটা স্রোত বইয়ে দিল। বিচারক এক মুহূর্ত নিবৃতার দিকেই তাকিয়ে রইলেন, যেন তার প্রতিটি শব্দের ওজন বুঝতে চাইছেন তিনি। রাকিবের উকিল একটু কেশে গলা পরিষ্কার করলেন, চেষ্টা করলেন কোনো ফাঁক খুঁজে পেতে তার বক্তব্যে। কিন্তু নিবৃতার চোখে এখন কোনো দ্বিধা নেই, কোনো ভীতি নেই, আছে শুধু জ্বলন্ত প্রতিবাদের আগুন। বেঞ্চে বসে থাকা নিবৃতার মা তখন মুখ চেপে ধরে কাঁদছেন। বাবা কপালে গভীর ভাঁজ ফেলে বসে আছেন নিশ্চুপ। আদ্দিকের চোখে মুখেও কঠোরতার দাগ কেটেছে আড়াআড়ি। কেউ কেউ ফিসফিস করছে, কারো চোখে মুখে বিস্ময়, আবারও কারো বা চোখে মুখে ঘৃণার ছাপ। নিবৃতা চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য, নিজের শ্বাস স্বাভাবিক করার প্রয়াস হয়তো। তারপর আবারও চোখ খুলে শক্ত গলায় বলল, আমি আজ এখানে বিচার চাইতে এসেছি, করুণা নয়। আমি চাই আমার সঙ্গে যা ঘটেছে তার ন্যায্য শাস্তি দেয়া হোক। কারণ ন্যায় বিচার শুধু আমার জন্য নয়, এই সমাজের প্রতিটা মেয়ের জন্য জরুরি, যাতে আর কোনো নারী আমার মতো অন্ধকারের শিকার না হয়। রাকিবের উকিল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবার, গলায় দৃঢ়তা, মুখে আত্মবিশ্বাসের ছাপ। আদালত কক্ষে চারদিকে এক মুহূর্তের নিস্তব্ধতা। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, মাননীয় বিচারক, এই মামলা যথেষ্ট অসংগত রয়েছে। একতরফা অভিযোগের ভিত্তিতে আমরা মক্কেলকে অপরাধী সাব্যস্ত করা যায় না। আইন বলে অপরাধ প্রমাণের দায় অভিযোগকারীর ওপর বাত্রা। কিন্তু এই পুরো ঘটনার কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। শুধুমাত্র ভুক্তভোগীর বক্তব্যের ওপর ভিত্তি করে কি কাউকে শাস্তি দেওয়া যায়? তিনি এক পলক নিবৃতার দিকে তাকালেন, চোখে সন্দেহের ঝলক। তারপর বিচারকের দিকে ফিরে বললেন, আমার মক্কেল রাকিব একজন সুপ্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তার কোনো অপরাধের ইতিহাস নেই, কোনো দিন কারো কোনো ক্ষতি করেনি। তাহলে কেন হঠাৎ এমন অভিযোগ? এটি কি নিছক ভুল বোঝাবুঝি নয়, অথবা ব্যক্তিগত শত্রুতা থেকেও উদ্ভট কোনো প্রতিশোধ পরায়ণ অভিযোগ? নিবৃতা ফুপিয়ে উঠল না, একটুও কাঁপল না। উকিলের প্রতিটি শব্দের তীক্ষ্ণতা যেন তার হৃদয়ের রক্তক্ষরণ বাড়াচ্ছিল। কিন্তু সে নিজেকে শক্ত রেখেছিল। রাকিবের উকিল একটু থেমে গলা নরম করলেন, মাননীয় আদালত, আমরা কি নিশ্চয়তা দিতে পারি যে অভিযোগকারীর কোনো ভুল নেই? হয়তো উত্তেজনার মুহূর্তে অন্ধকারে তিনি কাউকে ভুল বুঝেছেন। তিনি কি শপথ করে বলতে পারবেন যে তিনি কোনো ভুল করেননি? এই ধরনের মারাত্মক অভিযোগ তো কোনো মিথ্যার ওপর ভিত্তি করে হতে পারে না, তাই না? আদালত কক্ষ জুড়ে এক প্রকার গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ কেউ ফিস ফিস করে কিছু বলাবলি করছিল। রাকিব মাথা নিচু করে, তবে তার ঠোঁটের কোণে একটা ক্ষীণ তাচ্ছিল্যর হাসি খেলা করছিল স্পষ্ট। নিবৃতা চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য, তারপর ধীরে ধীরে চোখ খুলে সোজা উকিলের দিকে তাকালো। চোখে শোক, যন্ত্রণা, কিন্তু তার চেয়েও বেশি এক প্রকার অটল দৃঢ়তা। বাতাস তখন ভারী হলেও তার দৃঢ় স্বর। মাননীয় বিচারক, আমি কি এই আদালতে দাঁড়িয়ে নিজের কল্পনার গল্প শোনাতে এসেছি,
আমি কি আজ আমার মান সম্মান, আমার অস্তিত্বের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করছি কেবল একটি ভুল বোঝাবুঝির জন্য? তার কণ্ঠ স্পষ্ট, নির্ভুল, চোখে এক ধরনের শীতল জ্বলন্ত আগুন। সে একবারও দৃষ্টিপাত করল না রাকিবের দিকে, যেন তার অস্তিত্বই সেখানে নেই। আমি সেই ভয়ঙ্কর রাতের প্রতিটা মুহূর্ত অনুভব করেছি। আমার তোকে এখনো সেই পৈশাচিক স্পর্শের দাগ রয়ে গেছে। আমার আমার মনে এখনো সেই ভয়াবহ মুহূর্তের প্রতিটা শব্দ প্রতিধ্বনিত হয়। আমার শরীরের প্রতিটা কোষ জানে, আমার আতঙ্কের প্রতিটা নিঃশ্বাস সাক্ষ্য দিতে পারে যে আমি মিথ্যে বলছি না। তাও যদি প্রত্যক্ষ সাক্ষীর প্রয়োজন হয়, তবে এসআই নিখিল আছেন এখানে। তিনি শেষ মুহূর্তে উদ্ধার করেছিলেন আমায়, নিজের চোখে দেখেছিলেন ওই পশুদের নির্মমতা। ওনাকেই জিজ্ঞেস করুন, তবে উনি সাক্ষী দেবেন। নিবৃতা এরপর সরাসরি তাকালো রাকিবের উকিলের দিকে। তার চোখের গভীরে যেন এক অন্ধকার অতল গহ্বর। তার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু ভেঙে পড়ল না। বলল, এই সমাজ সব সময় আমাদের মতো মেয়েদের দোষ ধরে, আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু আজ আমি এই আদালতের সামনে দাঁড়িয়ে বলতে চাই, যদি আমি চুপ থাকতাম, তবে হয়তো এই মানুষগুলো পরবর্তী শিকারের সন্ধানে থাকতো। আমি ন্যায় চাই। আমি চাই এই সমাজ আর কোনো মেয়েকে এই দুঃস্বপ্নের ভেতর দিয়ে যেন না যাক। আদালত কক্ষে নিস্তব্ধতা। কেউ নড়তে পারছে না, নিঃশ্বাস ফেলতেও যেন ভয় পাচ্ছে। রাকিবের মুখ থেকে সেই তাচ্ছিল্যর হাসিটাও মিলিয়ে গেছে। নিবৃতা ধীরে ধীরে নিঃশ্বাস নিল, মাথা সোজা করল। সে জানে তার লড়াই এখনও শেষ হয়নি। তবে সে আর দুর্বল নয়, সে আর নিঃশব্দ নয়। আজ সে তার সত্য উচ্চারণ করেছে, স্পষ্টভাবে, নিঃসংকোচে। নিবৃতাকে কাঠগড়া থেকে নামিয়ে এসআই নিখিলকে ডাকা হলো। নিখিল কোনো প্রকার জড়তা না রেখে আদ্যপান্ত সেদিনের ঘটনা বলল সব। নিবৃতাকে কোন অবস্থায় পেয়েছিল তাও বলল নিঃসংকোচে। এবার হয়তো রাকিবের উকিল কিছুটা থতমত খেলেন। ছক মোতাবেক গুটি ফেলতে খানিকটা বেগ পোহালেন তিনি গলা খাকারি দিয়ে উঠে দাঁড়ালেন। মুখে ঠান্ডা মাপা হাসি, কিন্তু তার চোখের গভীরে স্পষ্ট দোটানা। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বললেন, মাননীয় বিচারক, আমি কেবল একটি কথাই বলতে চাই। ন্যায় বিচার যেন কোনো আবেগপ্রবণ উপসংহারের শিকার না হয়। এখানে আমরা যা শুনছি তা নিঃসন্দেহে হৃদয় বিদারক। কিন্তু আদালত কি কেবল আবেগ দিয়ে চলে? প্রমাণ ছাড়া কি কাউকে দোষী সাব্যস্ত করা যায়? 3 কাগজের ফাইল টেবিলে রাখলেন, একটু এগিয়ে এসে বললেন, এসআই নিখিল যা বলেছেন তা তার দৃষ্টিকোণ থেকে সত্য হতে পারে, কিন্তু রাতের অন্ধকারে হট্টগোলের মাঝে অর্ধসচেতন অবস্থায় কাউকে পাওয়া মানে কি তাকে অন্যায়ভাবে আক্রমণের শিকার বলা যায়? আবার সেই মুহূর্তে ঘটনাস্থলে আমার মক্কেলের কোনো প্রকার উপস্থিতিও ছিল না, তা তো এসআই নিখিল নিজের মুখে স্বীকার করলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমার মক্কেল কি সত্যি এই ঘটনায় মূল হোতা, নাকি কোনো ষড়যন্ত্রের শিকার? তিনি একটু থামলেন, যেন আদালত কক্ষের নিস্তব্ধতাকে গিলছেন। এরপর আবার বললেন, আমার মক্কেল রাকিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিছক অনুমানী ভিত্তিক। শারীরিক পরীক্ষা রিপোর্ট কোথায়? যদি এই অভিযোগ সত্য হতো, তবে শক্ত কোনো ফরেনসিক প্রমাণ আদালতে উপস্থিত হতো। কেবল কয়েকটি স্বাক্ষর ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, মাননীয় বিচারক। নিবৃতার শরীর রগে কাঁপছে। কতটা নির্মম হতে পারে মানুষ! সামান্য কিছু টাকার লোভে সত্যকে বিকৃত করতে একটু দ্বিধা নেই তাদের। এরা কি জানে না, মিথ্যার আবরণ যত পুরু হোক না কেন, সত্যের ধারালো আলো একদিন ঠিকই ফুটে বেড়ায়। রাগে ঘৃণায় ভেতরটা ছটফট করছে তার। শরীরের প্রতিটি রন্ধ্রে প্রবাহিত হচ্ছে এক অগ্নিস্রোত, যেন প্রতিশোধের দাবানলে পুড়ে যাচ্ছে সে। আদ্দিক দ্রুত তার কাঁধে হাত রাখল, শক্ত করে আগলে ধরল নিবৃতাকে, যেন এই তীব্র অনুভূতির বিস্ফোরণ সামলে রাখতে পারে সে। আমার খুব কষ্ট হচ্ছে আতিক ভাই। যদি এই লোকগুলো আজ শাস্তি না পায়, আমি কোনোদিনও মুক্তি পাবো না, আর না এই অন্যায়ের বোঝা কাঁধে নিয়ে বেঁচে থাকতে পারবো। আর নিবৃতার হাতটা শক্ত করে চেপে ধরল আদ্দিক, যেন তার উষ্ণ স্পর্শ কিছুটা হলেও প্রশান্তি এনে দিতে পারে তাকে। নিবৃতার কাঁপুনি টের পাচ্ছিল সে, তার দৃষ্টি আর্তনাদ করছিল ন্যায় বিচারের জন্য। আদ্দিকের কণ্ঠে দৃঢ়তা, চোখে প্রতিশ্রুতি এসে কড়া নাড়ল।
নিবৃতার চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, এই অপরাধীরা সাজা পাবে নিবৃতা। মিথ্যে যতই শক্তিশালী হোক, একদিন সত্য তাকে গড়িয়ে দেবে। আর আমি তোকে কথা দিচ্ছি, এই যন্ত্রণার বোঝা তোকে আর একা বেয়ে বেড়াতে হবে না। যতদিন পর্যন্ত তোর ন্যায় বিচার না আসে, আমি তোকে আঁকলে রাখবো। আদ্দিকের কথায় যেন এক অদৃশ্য শক্তি ফিরে পেল নিবৃতা। চোখের কোণায় জমে থাকা অশ্রুগুলো ঝলসে উঠল। তবে এবার কেবল দুঃখে নয়, বরং প্রতিজ্ঞতায়, প্রতিরোধের জ্বলন্ত শপথে। নিবৃতার পক্ষের উকিলও এরপর ছাড় দিলেন না এক চুল। তার প্রতিটি শব্দ যেন বেরিয়ে এলো ন্যায় বিচারের অস্ত্র হিসাবে। মাননীয় বিচারক, এই মামলায় প্রতিপক্ষের কৌশল খুব স্পষ্ট। টাকার জোরে সত্যকে ঢেকে দেওয়া, মিথ্যাকে প্রতিষ্ঠা করা। কিন্তু সত্য কখনো অর্থের দাস হয় না। ভিকটিমের স্বীকারোক্তি, মেডিকেল রিপোর্ট, ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ অফিসারের বিতরণ সবকিছু স্পষ্টভাবে প্রমাণ করে যে এই আদালতে দাঁড়িয়ে থাকা আসামিরা কেবলই নারীর সশস্ত্র মহিলার চেষ্টা করেনি, বরং আইন, মানবতা, সমাজ সবকিছুতেই কুলুষিত করতে চেয়েছে। আমার মক্কেল আজ আপনাদের সামনে দাঁড়িয়ে শুধু নিজের ন্যায় বিচার চাচ্ছে না, সে কথা বলছে প্রতিটি নির্যাতিত নারীর ন্যায়ের দাবিতে। আপনি যদি আজ এই অপরাধীদের শাস্তি না দেন, তবে তা শুধু বৃত্ততার প্রতি অন্যায় হবে না, এটা হবে সমাজের প্রতি, ন্যায় বিচারের প্রতি চরম অবমাননা। তাই মাননীয় আদালত, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সমস্ত সাক্ষ্য, প্রমাণ ও পরিস্থিতি বিবেচনায় এনে দোষীদের কঠোরতম শাস্তি প্রদান করা হোক, যেন ভবিষ্যতে আর কেউ এমন নিকৃষ্ট অপকর্ম করার সাহস না পায়। দুই পক্ষের দীর্ঘ তর্ক বিতর্কের পর আদালত কক্ষ এখন নিস্তব্ধ। বিচারক গম্ভীর দৃষ্টিতে কিছুক্ষণ নথিপত্র উল্টে পাল্টে দেখলেন, তারপর ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আদালত এই মামলার রায় ঘোষণার জন্য আরও সময় প্রয়োজন মনে করছে। উভয় পক্ষে দেওয়া যুক্তি, সাক্ষ্য প্রমাণ এবং ঘটনার প্রেক্ষাপট বিচার করে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। তাই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হলো আগামী রবিবার। সে পর্যন্ত অভিযুক্তরা পুলিশের হেফাজতে থাকবে। আদালত মুলতবি ঘোষণা করা হলো। এই ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত কক্ষে দেখা দিল নানান প্রতিক্রিয়া। রাকিবের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলল কিছুটা, কিন্তু নিবৃতার পরিবারের মনে ভর করল এক অজানা উদ্বেগ। আদ্দিকের মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট, আর নিবৃতা চোয়াল শক্ত করে চুপচাপ বসে। এই অপেক্ষার ভার তার বুকের মধ্যে পাহাড়ের মতো নেমে এলো যেন। একে একে সকল আসামিদের নিখিলের তত্ত্বাবধানে কক্ষ থেকে বের করে তোলা হলো গাড়িতে। নিবৃত্তারা সবাই বেরিয়ে এসেছে ইতোমধ্যেই। কারোর মন মেজাজই ঠিক নেই। আদালত তাদের আরও এক সপ্তাহ সময় দিয়েছে। যেখানে একদিন অপেক্ষা করার সিংহের মতো কঠিন, সেখানে এক সপ্তাহ অপেক্ষা করবে কি করে? আদ্দিক নিখিলের কাছে গেল, শক্ত গলায় বলল, এক সপ্তাহের মাঝে জামিন হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? অবশ্যই আছে। রাকিবের পক্ষে উকিল যথেষ্ট শক্তিশালী। তাছাড়া রাকিবের মা বাবা উপর মহলের সাহায্য নিয়ে যে কোনো কিছু করতে পারেন। আদ্দিক চিন্তায় পড়ে গেল বড্ড। কপালে তার সেই চিহ্নই দাগ কেটেছে গভীর। নিবৃতা ক্লান্ত পায়ে এগিয়ে এসে তখন তার পাশে দাঁড়ালো, বলল, আপনি এমনটা হতে দিবেন না আদিক ভাই। রাকিব ছাড়া পাওয়া মানে এই সমাজের ন্যায় নীতি সব ধূলিসাৎ হওয়া। আমি চাই না এমনটা। নিবৃতার কণ্ঠে ব্যাকুলতা, ন্যায় বিচার না পাওয়ার আক্ষেপ জোরালো। আদ্দিক বলল, চিন্তা নেই, আমি তোর উকিলের সাথে কথা বলবো। রাকিব যেন জামিন না পায় তার সব ব্যবস্থা করবো আমি। এরপর সেখান থেকে বেরিয়ে এলো সবাই। নিবৃত্তার শরীর যেহেতু এখনও বেশ দুর্বল, তাই তার আরও দুটো স্যালাইন নিতে হবে আজ। সেজন্যই নিবৃতাকে নিয়ে লিলি, সালেহা বেগম আর তুবা গেল হাসপাতালের উদ্দেশ্যে। আদ্দিক তার বাবা আর শ্বশুরকে নিয়ে রয়ে গেল সেখানেই। উকিলের সাথে এই নিয়ে তাদের কথা বলার আছে আরও। নিবৃতার স্যালাইন শেষ হলো সন্ধ্যার একটু পর। বাইরে তখন অন্ধকারের রাজত্ব। মনিরুল আলম আর রায়হান সাহেব আরও আগে ফিরে এলো। আদ্দিক ফিরল মাত্র, তার হাতে দুটো পলিথিন। নার্স তখন নিবৃতার হাতের ক্যানোলা খুলছিলেন। আদ্দিক এসে পলিথিন দুটো তুবার কোলের ওপর রেখে বলল, এখানে ফুচকা আছে তোর নিবৃতার জন্য। তুবা আঁতকে উঠল বোধ হয়। অবিশ্বাস্য কিছু শুনে ফেলার মতো চোখ বড় বড় করে চাইল ভাইয়ের দিকে। আদ্দিকের বোধ হয় অস্বস্তি হলো খুব। হাতের ফোনটাতে অযথা আঙ্গুল চালাতে চালাতে বলল, ওভাবে তাকানোর মতো কিছু নেই।
এসব খাবার আনহেলদি, তবে আমি রাস্তা থেকে আনিনি, একটু রেস্টুরেন্ট থেকে এনেছি। চোখে পড়েছে বলে, নয়তো আনতাম না। তুবার জবাব দিল না। ভাইয়ের অমন মিছে হম্বেতম্ভি আর দোষ ঢাকার কৌশলে ভারী মজা পেল মেয়েটা। দুটো পলিথিন নাড়াতে নাড়াতে নিবৃতার দিকে চেয়ে বলল, দেখো কন্যাটা, ভাইয়া তোমার আর আমার জন্য ফুচকা এনেছে। নিবৃতা এতক্ষণ তার হাতের দিকেই চেয়েছিল। ক্যানোলা খোলাতে খানিকটা ব্যথা পাচ্ছিল বোধ হয়। দুবার কথা শুনেই সে চমকালো। আদ্দিকের দিকে ফিরল সঙ্গে সঙ্গেই। আদ্দিক ততক্ষণে ফোন কানে দিয়ে হ্যালো হ্যালো করতে করতে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। হেসে ফেলল নিবৃতা। কেমন অদ্ভুত এই মানুষটা, কিছুতেই স্বাভাবিক হতে পারে না। ফোন ধরার ভঙ্গিটাও যেন তারা খাওয়া। নিবৃতা আর তুবা মিলে বেশ আয়েশ করে ফুচকা খেলো। ততক্ষণে আদ্দিক গিয়ে হাসপাতালের বিল মিটিয়ে এলো সব। এরপরেই সবাই মিলে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তবে যাত্রাপথ পাল্টে গেল অনেকের। লিলি, তুবা আর মনিরুল আলম গ্রামে ফিরবেন। সেখান থেকেই এসে এসে তারা নিবৃতাকে দেখে যাবেন সময় করে। আর নিবৃতা যতদিন পর্যন্ত এই কেস আর তার শরীরের একটা গতি না হচ্ছে ততদিন অবধি বাবার বাড়িতেই থাকবে। মাঝে দিয়ে এবার বিপাকে পড়ল আদ্দিক। সে কোন পথে যাবে? তার এক মন নিবৃতার কাছে থাকতে চাইছে, অন্য মন আবার বাধা দিচ্ছে তাতে। নিজের বাড়ি ছেড়ে বউয়ের কাছে ঠিক কয়দিন থাকা যায়? লোকে কি বলবে তাতে? যদিও সে লোক টোক পরোয়া করে না, কিন্তু তারও তো একটা ব্যক্তিত্ব আছে। কিন্তু সেখানটাও যে বড্ড নড়বড়ে। নিবৃতাকে একা রেখে দেওয়াটা কি ঠিক হবে? সে তো এখনও পুরোপুরি সুস্থ হয়নি, মানসিকভাবে খুব একটা নাজুক অবস্থায় আছে। অথচ নিজের বাড়িও ফেলে রাখা যায় না। দিনের পর দিন শ্বশুরবাড়িতে থাকা কতটা ঠিক, আবার নিবৃতাকে এই মুহূর্তে ছেড়ে গেলে তার নিজেরই অস্বস্তি লাগবে। মনে হবে সে একটা অসম্পূর্ণ কাজ ফেলে চলে যাচ্ছে। দায়িত্ব, কর্তব্য আর মনের গভীরে কোথাও যেন অন্য এক টান, সব মিলিয়ে এক অদ্ভুত টানাপোড়েনে আটকে গেছে সে। দুটো গাড়ি ডাকা হলো। লিলি, রায়হান সাহেব আর তুবা নিবৃতাকে আদর ভালোবাসা দিয়ে গাড়িতে উঠে বসলেন। নিবৃতাকে নিয়ে অন্য গাড়িতে উঠল তার মা বাবা। আদ্দিক দুই গাড়ির মাঝে দাঁড়ানো, চোখ মুখ কুঁচকে দুই গাড়িকেই দেখছে সে। আজকে এক ছোট্ট সিদ্ধান্ত নিতে যে তাকে এত কসরত করতে হবে তা কে জানত। সে ঠোঁট কামড়ে ধরল, কপালে জমল ঘাম। তুবা জানালা দিয়ে মাথা বের করে বলল, কি হলো ভাইয়া, এসো। আদ্দিক বিরক্ত চোখে তাকালো তুবার দিকে। এমনিতেই তো এই মেয়ে এত পটর পটর করে, কেন আজ বলতে পারছে না? ভাইয়া যাও, তুমি কন্যাতার সাথে তার বাড়িতে যাও। কন্যাতার এখন তোমাকে প্রয়োজন। তা না, উল্টো গাড়িতে বসে বসে ডাকছে তাকে। নিজের ওপরও তার রাগ হলো খুব। এত লোকলজ্জার ভয় কেন তার? তার বউ, তার শ্বশুরবাড়ি, লোকের কথায় কি আসে যায়? নিজের এমন ভাবনাতে নিজেই চমকালো আদ্দিক। আজকাল সে নিবৃতাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। সারাক্ষণ মাথায় যেন মেয়েটার চিন্তায় ঘুরে খালছি। সে মাথা নাড়ালো, নিজে কি বোঝালো কে জানে। নিবৃতার জানালার কাছে দাঁড়িয়ে বলল, সবার থেকে তো বিদায় নিলে, কিন্তু আমার থেকে তো নিলে না। যাক, ব্যাপার না, আমি নিতে এলাম। সাবধানে যাস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর ওষুধ খাস রেগুলার। চিন্তা করিস না, এদিক সামলানোর জন্য আমি আছি। নিবৃতা নিষ্পলক চেয়ে মনে মনে আওড়ালো, বিদায় নেইনি কেন বোঝেননি আদিক? আমি চাই আপনি আমার সাথে যেন যান, অথচ আপনি বুঝলেনই না। অবশ্য না বোঝারই কথা, দোষ তো আমারই। আপনার দায়িত্ববোধকে মাঝে মধ্যে আমি আরো গভীর কিছু ভেবে ভুল করে বসি। সে জবাব দিল না কোনো। মলিন হাসলো কেবল। ওই হাসিতে বিরক্তির মাত্রা বাড়ল আদ্দিকের। মেয়েটা হাসলো কেন? তাকে সাধতে পারল না, একবার বলতে পারল না। আদিক ভাই, আপনিও চলুন না আমার সাথে। আপনি আমার পাশে থাকলে আমি সাহস পাবো, ভরসা পাবো আরো বেশি। আদ্দিক আর দাঁড়ালো না সেখানে। বড় কদমে সেই জায়গা ছেড়ে তাদের গাড়ির সামনে ছিটে এসে বসলো। গাড়ি দুটো যাত্রা শুরু করলো। এরপর নিজের ঘরে ঢুকতে আদ্দিকের নিবৃতার কথা মনে এলো। চারদিকে একবার চোখ বোলাতেই মনে হলো মেয়েটা কিছুদিন আগেও প্রাণ চঞ্চল এক হরিণীর মতো পুরো ঘরে ছুটে বেড়াতো। তার ঢং, তার আহ্লাদ, তার অভিমান, সব কিছু যেন ভীষণ নিখুঁত, মনে দাগ কাটার মতো ক্ষমতা রাখে। আদ্দিক ধীর পায়ে এগিয়ে গিয়ে তার আলমারি খুলল। নিবৃতার কয়েকটা জামা আর শাড়ি আছে এখানে।
আদ্দিক শুয়ে দেখলো সেগুলো। সাথে সাথে মনে পড়ল এই আলমারিতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সে কি ঝগড়াই না করেছিল মেয়েটা। সেই মুহূর্তের কথা ভাবতেই আদ্দিকের হাসি পেল বড্ড। এইটুকুনি মেয়েটা, আদ্দিকের বুক অবধি তার উচ্চতা, অথচ মাঝে মাঝে ঝগড়া করার সময় আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়াতে চাইতো, কোমরে হাত দিয়ে এমনভাবে কথা বলতো যেন সে রানী ভিক্টোরিয়া আর বাকি সবাই তার প্রজা। আলমারি বন্ধ করলো আদ্দিক। এই মেয়েটার কথা তার এত কেন মনে পড়ছে? ইতালিতে ফিরে যাওয়ার পরেও তো এমন মনে হয়নি, অথচ এই ঘটনা শোনার পর থেকেই এই মেয়ের প্রতি হুট করে এত মায়া কোথা থেকে এলো? অবচেতন মনের এই প্রশ্নের কোনো জবাব পেল না আদ্দিক। কেবল মনে হলো এই মেয়েটার মাঝে আজকাল সে কেমন একটা শান্তি খুঁজে পায় যেন। মেয়েটাকে খুব নিজের মনে হয়। ভেলিয়ার সাথে সম্পর্ক থাকা অবস্থাতেও তার প্রতি এমন অনুভূতি হয়নি, কিন্তু নিবৃতার প্রতি হচ্ছে। নিবৃতাকে নিজের খুব আপন মনে হচ্ছে খুব কাছের, একেবারে অন্তরের কেউ। লিলি ফ্রেশ হয়ে রান্নাঘরে এলেন। তার বড় জা তখন রাতের রান্না বসিয়েছেন চুলোয়। যাকে দেখলেই মনের সুপ্ত ব্যথাটা বাড়ল। আর এই মানুষটার তো সব সময় বেশ ভালোই ছিলেন, কত আদর ভালোবাসা দিয়েছেন এতকাল, অথচ আজ ছেলের জন্য মুহূর্তেই ন্যায় অন্যায় সব ভুলে কেমন বদলে গেলেন নিমিষেই। লিলি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাবি, নিজের ছেলে বলে কি তার অন্যায়টা একটুও চোখে পড়লো না? বড় চাচি পাতিলের তরকারিতে চামচ নাড়াচ্ছেন জোরে জোরে, নাক ফুলাচ্ছেন সঙ্গে। লিলি অন্য এক পাতিলে নিজের জন্য চাল তুললেন, সেটা পানি দিয়ে ধুয়ে চুলোয় বসাতে নিলেই বড় চাচি বলে উঠলেন, 2 দিনের একটা মাইয়ার কথার এত দাম? আমার পোলার নামে এত বড় অপবাদ তোমরা বিশ্বাস করো না? তোমরা বিশ্বাস করে ফালাইলা? লিলির রাগ হলো এবার। প্রথমত, নিবৃতা 2 দিনের মেয়ে নয় ভাবি, আর সে আমার পুত্রবধূ। আর দ্বিতীয়ত, আপনার ছেলেকে কোনো প্রকার অপবাদ দেওয়া হয়নি। সে আমার পুত্রবধূর সাথে যা করেছে সেটা ঘোর অন্যায়, পাপ। আর এই সত্যটুকু যদি আপনি স্বীকার করতে না পারেন, তবে বলবো আপনার নৈতিকতার মধ্যে ঘাটতি আছে অনেক। বড় চাচি ফোঁস করে উঠলেন, তোমার পোলার বউ যেসব সত্যি কইছে তার কি প্রমাণ আছে? ওই দিন রাতে যে তারে আমার পোলাই ধইরা নিচ্ছিল তার প্রমাণ আছে তার কাছে? নাই। তোমরা অন্ধ হইয়া গেছো, সব মিল্লা পড়ছো আমার পোলার পেছনে। ভাবি, আপনার ছেলে নিজে স্বীকার করেছে সব। অফিসার তার ফোন ট্র্যাক করে তার সাঙ্গপাঙ্গদের সন্ধান পেয়েছে এবং তারা কিন্তু নিজের মুখেই ঘটনার বিবরণ সব দিয়েছিল। এখানে কোনো মিথ্যে নেই, বরং আপনারাই সবাই জোর করে সত্যটাকে বিকৃত করতে চাইছেন। চাচির গলার স্বর চওড়া হলো তড়িৎ। এইসব সব ষড়যন্ত্র। ওই অফিসার জোর কইরা ভয় দেখায় আমার পোলারে দিয়া এসব স্বীকার করেছে। সবাই রে চিনা আছে আমার। ভাগের সম্পত্তি একটু কম পড়তেই তো এডি করতেছো, তাই না? এখানে সম্পত্তির কথা কোত্থেকে আসলো ভাবি? কি যাতা বলছেন? চুলা থেকে তরকারির পাতিলটা তুলে টেবিলের ওপর শব্দ করে রাখলেন বড় চাচি। চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে ক্রোধে। বাঁশখাই গলায় জবাব দিলেন, কি ভাবছো আমি কিছুই বুঝি না? সম্পত্তি ভাগের সময় তো খুব কইছিলা তোমাদের থাকার মতো ফিটা মাটিখানা দিলেই হইব, আর বাদ বাকি সব বড় ভাই জানে দিয়া দেন আব্বা। তখন তো ভাবছিলাম কত উদার মন তোমার আর তোমার জামাইয়ের। বিদেশে টাকা পয়সার অভাব নেই, তাই হয়তো দেশের সম্পত্তিরও তেমন কোনো প্রয়োজন নেই। কিন্তু না, এখন বাহির হয়েছে আসল রহস্য। আসলে মনে এতদিন খপ নিয়ে বইসা ছিল তোমরা, এখন সুযোগ পাওয়াতে আমার পোলার উপর দিয়া সেই খপ মেটাইতেছ। না হলে 2 দিনের এই মাইয়া বিয়াটা কেমনি হয়েছিল ওইটাও তো জানি আমি। তোমার পোলা আর ওই মাইয়া কেউ তো প্রথমে রাজি ছিল না, খালি তোমার দিকে চাইয়া বিয়েটা করছে। বিয়ের পরও তো জীবনও তোমার পোলা বা ওই মাইয়ার স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক আচরণ করতে দেখলাম না। একজন তুই তরকারি করে, আবার আরেকজন নিজের স্বামীরে ভাই কইয়া ডাহে। সম্পর্কে যে কি বিশ্রী অবস্থা তা তো বোঝাই যাইতেছিল। গিয়া দেখো ওই মাইয়ার বোধে কোনো নাগর আছিল, আর তার লগে ভাইগা গিয়া ধরা খাইছে। এখন আমার পোলাডারে ফাঁসাইতেছে। এইসব শহরের সস্তা মাইয়া পানগুলোরে না আমার খুব ভালো করে
ভালো কইরা চেনা আছে। বড় চাচি নাক ছিটকালেন। অমনি গর্জে উঠল কেউ। সঙ্গে সঙ্গেই ঘরের দেয়ালে বাড়ি খেল কারোর ক্ষিপ্ত স্বর। আপনাকে আমি সম্মান করে বলে আজ এখনও নিজের আয়ত্ত রেখেছি চাচি, নয়তো আমার স্ত্রীর নামে বাজে কথা বলার অপরাধে আমি সেই অপরাধের চিফ টেনে ছিঁড়ে ফেলতাম। বড় চাচি ফেল করে চাইলেন। অক্ষিপুট জুড়ে অবিশ্বাস আর হতবাক বিস্ময়। যেন আদ্দিকের এমন রুদ্র রূপ তিনি কল্পনাও করেননি কভু। তার ঠোঁট কাঁপছে, কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু শব্দগুলো যেন আটকে যাচ্ছে গলার কোথাও। আদ্দিকের দৃষ্টি তখনও তীক্ষ্ণ, যেন শানিত ছুরি। সে এক পা এগিয়ে এসে বলল, আমার স্ত্রীর সম্মানে কথা বলার আগে দয়া করে একবার ভেবে নেবেন চাচি, কারণ ফার্দার যদি এমন কিছু শুনি তাহলে সম্পর্কের খাতিরেও আর নিজেকে সংযত রাখতে পারবো না। কথাগুলো বলে সোজা ঘুরে বেরিয়ে গেল আদ্দিক। পুরো ঘর নিস্তব্ধ হয়ে রইল। বাতাসেও যেন চাপা এক উত্তেজনার ছাপ। লিলি নিজেও নির্বাক। ছেলেকে তিনি চেনেন, কখনো বেয়াদবির বকেও সে প্রশ্রয় দেয়নি। তবে আজ নিজের স্ত্রীর প্রশ্ন উঠতেই ছেলেটা কেমন রুখে দাঁড়ালো। লিলি অবাক না হয়ে পারলেন না। বড় চাচি এখনও ঘরের মাঝেই আছেন। কাপা গলায় বললেন, হুনলা লিলি, হুনলা তোমার পোলার কথা, সে আমার হুমকি দিয়ে গেছে। স্ত্রীর অপমান কোনো পুরুষই সহ্য করতে পারে না ভাবি। তার উপর আপনার স্বার্থপরের মতো আচরণ ছেলেকে আরও আগে থেকে কষ্ট দিচ্ছিল, তাই এখন এই কথাতে নিজেকে আর সংযত রাখতে পারেনি। আমি আপনাকে অনুরোধ করব, মা হতে গিয়ে মানুষ হতে যেন ভুলে না যান। আপনার ছেলে যা করেছে সেটা জঘন্য অন্যায়, এর ক্ষমা হয় না। আজ আপনার মেয়ের সাথে এমন কিছু হলে হয়তো আপনার মনোভাবটা অন্যরকম হতো। অন্যের মেয়ের সাথে হয়েছে তো, তাই আপনি এভাবে বলতে পারছেন। অনুরোধ করছি, একবার ভেবে দেখবেন। ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে যাবেন না দয়া করে। বড় চাচি যেন মুহূর্তেই দমে গেলেন। মুখটা আরও ফ্যাকাশে হয়ে এলো তার। ঠোঁট কাঁপছে, চোখ দুটো বিস্ময় আর অপরাধ বোধে ছলছল করছে খুব। এতক্ষণ পর্যন্ত শুধু নিজের ছেলেকে বাঁচানোর কথাই ভেবেছেন তিনি, কিন্তু লিলির কথাগুলো কানের ভেতর সুয়ের মতো বিঁধতে লাগলো এখন। তিনি ঢোক গিলে মুখ খুলতে চাইলেন, কিন্তু কোনো কথা বেরোলো না। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল এক অদৃশ্য কষ্ট। সত্যি তো, আজ যদি তার মেয়ের সাথে এমন কিছু ঘটতো, তবে কি তিনি এত সহজে অন্যের কষ্টটাকে অবজ্ঞা করতে পারতেন? চোখ নামিয়ে ফেললেন তিনি, ঠোঁট চেপে ধরলেন শক্ত করে। চারপাশের নিস্তব্ধতা আরও ভারী হয়ে এলো এবার। মনে হচ্ছে চারদিকে ছড়িয়ে থাকা প্রতিটি শব্দই যেন তার দোষের সাক্ষী হয়ে নীরব আদালত গঠন করেছে। লিলির তীক্ষ্ণ কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছে মাথার ভেতর। মা হতে গিয়ে মানুষ হতে যেন ভুলে না যান। বড় চাচি এক নিঃশ্বাসে ঘুরে দাঁড়ালেন। অসহায় ভঙ্গিতে চারপাশে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তারপর নিঃশব্দে পেছন ফিরে ধীর পায়ে চলে গেলেন ঘরের দিকে, যেন এই মুহূর্তে আর কারো চোখে পড়তে চান না। নিজের সঙ্গে একান্তে এই অপরাধবোধের ভার সইতে চান। রাতের খাবার শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। বাইরের করিডোরের নিভু বাতিটা জ্বালিয়ে সবাই যার যার মতো দৌড় দিয়েছে আদ্দিক ঘরে। দরজাটা ভেজানো, ফোন হাতে বারান্দার অভিমুখে দাঁড়ানো সে। স্ক্রিনের ওপর নিবৃতার নাম্বার, নিচের ঠোঁটে দাঁত চাপানো। ভাবছে কল কি একবার দিবে, পরক্ষণে ভাবছে না, সে কেন দেবে? মেয়েটা কি একবার প্রয়োজন ছিল না পৌঁছে একবার কল করে তাকে জানানো? এরপরই আবার খেয়াল এলো, দায়িত্বটা তো তারই উচিত ছিল একবার কল করে মেয়েটার খোঁজ নেয়া, ঠিকঠাক পৌঁছেছে কি না জানতে চাওয়া। তা না করে অযথা একটা ফোন হাতে রোবটের মতো দাঁড়িয়ে আছে তখন থেকে। আদ্দিক নিঃশ্বাস ফেলল জোরে। তার স্বভাবের সাথে এসব যেন যাচ্ছে না। ভেলিয়ার সাথেও প্রেম করা অবস্থাতে তার এমন হয়নি। এত অস্থিরতা কাজ করেনি তখন। যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই, কিন্তু এখন মনে হচ্ছে তার মন একটু বেশি করছে। মেয়েটার জন্য এত অস্থির হওয়ার কোনো প্রয়োজন তো সে দেখছে না, তাও তার মন অবাধ্য হয়ে ঠিকই অস্থিরতা দেখাচ্ছে খুব। তার সাথে এখন আবার যোগ হয়েছে একটা অপরাধবোধ আর অদ্ভুত টান। কেন যেন মনে হচ্ছে কোথাও গিয়ে সে ব্যর্থ হয়েছে, ঠিক মতো আগলে রাখতে পারেনি। যদিও স্বাভাবিক অর্থে এই দোষ তার নয়,
তবুও বুকের ভেতর একটা অস্বস্তি ক্রমশ জেঁকে বসেছে ভীষণ। আদ্দিক চোখ বন্ধ করল, মাথাটা ঝাঁকালো হালকা। মনকে বুঝিয়ে নিতে চাইল এই টানটা কি শুধুই সহানুভূতি নাকি তার চেয়েও কিছু বেশি। অনেকক্ষণ ধরে বিছানায় গা এলিয়ে পড়ে আছে আদ্দিক, কিন্তু এক মুহূর্তের জন্য মনকে শান্ত রাখতে পারছে না। তার ওপর মেয়েটা তার কলও রিসিভ করেনি তখন। ঘুমিয়ে পড়েছে ভেবে আদ্দিকেও কল দেয়নি আর, কিন্তু এখন ভেতরটা কেমন যেন চেপে আসছে। একটা অদ্ভুত অস্থিরতা তাকে পেয়ে বসেছে খুব। সব কিছু ঠিক থাকলেও ঠিক নেই যেন কিছুই। এই অস্বস্তিকর কারণও অজানা নয়। সে জানে নিভৃতার কথা ভেবেই তার এমন অবস্থা। মেয়েটার শরীর দুর্বল, মনও ভেঙে পড়েছে। হাসপাতালে থাকার সময় সে একবারও তেমন কিছু বলেনি, কিন্তু তার চোখের ভাষা পড়তে ভুল হয়নি আদ্দিকের। সেখানে তার পাশে থাকার সময় এরকম নিশ্চল ছিল সে, কিন্তু এখন দূরে এসে মনে হচ্ছে কোথাও কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। আদ্দিক গভীর নিঃশ্বাস ফেলল। এত দেরি করলে চলবে না। মনের অবাধ্যতা যতই অবজ্ঞা করুক, সে জানে তার ঠিক কী করতে হবে। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো, একটা গ্লাসে পানি ঢেলে খেলো এক ঢোক, তারপর সিদ্ধান্ত নিয়ে ফেললো চট করে এখনই যাবে নিভৃতার কাছে।